আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, যে টপিক, তার শিরোনাম দেখতেই পাচ্ছ, প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে এমসিকিউ উত্তর করার কৌশল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে বিসিএস রিটেন, এরপরে অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ডেফিনেটলি আদার কম্পিটিটিভ এক্সামস রয়েছে। একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন্সের আনসার করতে হয়। এখানে মজার কিছু কৌশল রয়েছে ইনশাআল্লাহ। যে কৌশলগুলো আজকে দেখাবো, এই কৌশলগুলো যদি তুমি রপ্ত করতে পারো, ধরতে পারো, তাহলে বলা যায় কম্প্রিহেনশন বা প্যাসেজ থেকে আনসার করার ক্ষেত্রে তুমি 100-তে 100, দ্যাট মিন্স তুমি 5 আউট অফ 5 মার্কস তুমি ক্যারি করবে ইনশাআল্লাহ। সো খুব বেশি কঠিন কিছু না। প্রথমে মনে হতে পারে অনেক কিছু, অনেক তথ্য, এত নিয়ম কীভাবে মনে রাখবো। আমি শুরুতে এটা বলে দিই যে সহজ করে নেবে ব্যাপারটা। আমার ক্লাসটা শেষ হলেই প্রথম কমেন্টে আমি এই পুরো স্লাইডটা ছোট্ট একটা বই আকারে আমি পিডিএফটা দিয়ে দেব। সেই পিডিএফটা তোমরা কপি করে নেবে এবং তারপরে পরবর্তীতে আমার সাথে সাথে ক্লাসের সাথে সাথে সেটা আবার মেলাবে। প্রথমে ক্লাসটা করবে, পরবর্তীতে পিডিএফ দেখে দেখে তুমি আমার সাথে সেটি সুন্দর করে মেলাবে। ওয়েল, তো শুরুতেই আমরা একটু দেখি যে একটা কম্প্রিহেনশন বা প্যাসেজ থেকে মূলত কয় ধরনের প্রশ্ন পরীক্ষায় সেট করা হয়। মজার কথা হলো, সবগুলো পরীক্ষাতে প্রায় একই ধরনের প্যাটার্ন, সেটা অ্যাডমিশন হোক, সেটা বিসিএস হোক, অন্যান্য কম্পিটিটিভ এক্সামস হোক, এই 5টা ধরনেরই মূলত প্রশ্ন হয়ে থাকে। ওয়েল, এই স্লাইডে আমি তোমাদেরকে দেখাবো সেগুলো প্যাসেজ থেকে 5 ধরনের প্রশ্ন। এই 5টা প্রশ্ন যদি বুঝতে পারো প্রশ্ন কিভাবে করা হয়, কোয়েশ্চেন্সের প্যাটার্ন, আর এখানে কোন ধরনের কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে একজন শিক্ষার্থীকে, আর সাথে কোনো হিডেন টিপস আছে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে যদি আমরা একটু সময় দিই, এই ভিডিও ক্লাসটা দেখি, তাহলে আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম কথা হলো মেন আইডিয়া অর সেন্ট্রাল থিম। প্রথম একটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে মেন আইডিয়া বা সেন্ট্রাল থিম। ওয়েট, একটু পরে কিন্তু তোমাদের আমি একেবারে স্যাম্পল প্যাসেজ দেখাবো, সেখান থেকে নমুনা প্রশ্ন আমি তোমাদের দেখাবো, সেখানে আমি ধরিয়ে দেখাবো যে এই ধরনের প্রশ্ন হয় কি না। তাহলে প্রথম 1 নাম্বার যে প্রশ্নটা সেট হবে সেটা হচ্ছে এটা মেন আইডিয়া বা সেন্ট্রাল থিম, মানে প্যাসেজ থেকে মূল বিষয়বস্তু তোমাকে বের করতে হবে। এরপর আরেকটা প্রশ্ন হয় স্পেসিফিক ডিটেল বা নির্দিষ্ট তথ্য, প্যাসেজ থেকে একটা নির্দিষ্ট জিনিসকে খুঁজে বের করতে বলে। এরপর নাম্বার 3 আরেকটি প্রশ্ন হতে পারে ইনফারেন্স বা অনুমান নির্ভর, অনেকটা অ্যাজাম্পশন। বলা হয় যে তুমি এটা থেকে কি অনুধাবন করছো, দ্যাট মিন্স ওই প্যাসেজ বা কম্প্রিহেনশনটা পরীক্ষায় যেটা আসবে সেটা বোঝা খুব জরুরি। আরেকটি প্রশ্ন সেট হতে পারে ভোকাবুলারি ইন কনটেক্সট, অর্থাৎ অনেকটা শব্দার্থ নির্ভর। একটা ওয়ার্ড দিয়ে বললো যে এটা বলতে কি বোঝায় বা এটার অর্থটা কি। অ্যান্ড লাস্ট একটা কোয়েশ্চেন সেট হতে পারে টোন বা অথার্স অ্যাটিটিউড, বা লেখকের মনোভাব এই পুরো প্যাসেজে কেমন ছিল, বলতে কি বুঝিয়েছে তুমি তুলে ধরো। ওয়েল, এই হলো মূল ঘটনা। এবার আমরা একটা স্যাম্পল প্যাসেজ দেখি, কম্প্রিহেনশন দেখি। আচ্ছা, ধরে নেওয়া যাক এইরকম একটা স্যাম্পল কোয়েশ্চেন থাকলো বা স্যাম্পল কম্প্রিহেনশন থাকলো, এবং সেখানে এটি বলা হয়ে থাকে যে রিড দ্য প্যাসেজটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং কোয়েশ্চেন্সগুলো আনসার দাও। সেটা কথা মানে কয়টা, 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত 5টি কোয়েশ্চেন থাকবে, সেগুলোর আনসার তোমাকে দিতে হবে। কোয়েশ্চেনগুলো একটু দেখি, এখন আমাদের হাতে অত সময় নেই, বা প্রথমে আমরা এটা দেখব না, প্যাসেজ সলভ করতেও যাব না। এইটা তোমরা অটোমেটিক্যালি নিজে করতে পারবে। সবশেষে ফ্ল্যাশব্যাকে আমি তোমাদের আবার দেখাবো, তোমরা পিডিএফটা নিয়ে যখন নিজের ট্রাই করবে তখন এই প্যাসেজটা ট্রাই করবে। এখন শুধুমাত্র একটু দেখে রাখো। তো চলো আমরা 5টা প্রশ্ন দেখে নিই। আচ্ছা, প্যাসেজ থেকে 5টা প্রশ্ন। এই স্লাইডে তোমরা 2টা প্রশ্ন দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন 1 এরকম প্রশ্ন করা হয়, দ্য প্যাসেজ মেনলি ডিসকাসেস, অর্থাৎ এই প্যাসেজটা মূলত কোন বিষয়ের উপর আলোচিত হয়েছে বা প্যাসেজটি কোন বিষয়টিকে আলোচনায় এনেছে। তাহলে এই 1 নাম্বার যে প্যাসেজটা সেটা মূলত কি, সেটা হচ্ছে মেন আইডিয়া বা সেন্ট্রাল থিম। একটু মনে করে দেখো যে 5টা ধরনের প্রশ্ন হয়, তার 1 নাম্বারটা ছিল কিন্তু মেন আইডিয়া বা সেন্ট্রাল থিম। 1 নাম্বারটাকে আমরা বলছি মেন আইডিয়া বা সেন্ট্রাল থিম। তো আরেকটি বিষয় বলি, সবসময় যে এই ধারাবাহিকতা রাখা হবে এমন না, মাঝে মাঝে এমন হতে পারে
যে প্রথমে মেন আইডিয়া কোয়েশ্চেন দিল, এরপর স্পেসিফিক ডিটেলস, তারপরে ভোকাবুলারি। মেন কথা ঘুরে ফিরে ওই 5টি প্যাটার্নে প্রশ্ন হয়। তো সাধারণত মেন আইডিয়া বা সেন্ট্রাল থিমটা শুরুর দিকেই থাকে। হ্যাঁ, শুরুর দিকে থাকে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। ঘুরে ফিরে এই ধরনের কথাগুলোই থাকে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এর সাথে আরও কোনগুলো থাকতে পারে একটু পরে আমি তোমাদেরকে নমুনা প্রশ্ন দেখাবো। তো 2 নম্বর প্রশ্ন, এটাকে বলছি আমরা স্পেসিফিক ডিটেল। হ্যাঁ, মানে নির্দিষ্ট একটা তথ্য চাওয়া হচ্ছে, হোয়াট চ্যালেঞ্জ ডাজ বাংলাদেশ ফেস। বাংলাদেশ কোন আসলে সমস্যাটির মোকাবেলা করছে বা করে। একেবারে স্পেসিফিক জিনিসটাকে হিট করতে হবে, এটাকে বলা হচ্ছে স্পেসিফিক ডিটেল কোয়েশ্চেন। পরবর্তী স্লাইডে যাই আমরা। আচ্ছা, নাম্বার 3 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ইট ক্যান বি ইনফারেড ফ্রম দ্য প্যাসেজ। সো ইনফারেড কোয়েশ্চেনটা হচ্ছে অনুমান নির্ভর, যেটা আমরা বলেছিলাম। সো 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ইনফারেন্স বা অনুমান নির্ভর, যে এই প্যাসেজটা থেকে তুমি কি ধারণা পেলে। নাম্বার 4 যে প্রশ্ন সেট হয়েছে, দ্য ওয়ার্ড ইকুয়েটেবল ইন দ্য লাস্ট লাইন মোস্ট নিয়ারলি মিনস। সো ইকুয়েটেবল এইটা দ্বারা লাস্ট লাইনে খুব কাছের অর্থ কোনটি বুঝিয়েছে। এটা হচ্ছে ভোকাবুলারি ইন কনটেক্সট, দ্যাট মিনস শব্দার্থ জানা। সো প্যাসেজের বাংলাটা জানা জরুরি, সাথে প্রতিটা ওয়ার্ডের অর্থটা জানাও যে জরুরি, সেটা কিন্তু বেসিক্যালি 4 নাম্বার কোয়েশ্চেন থেকে প্রতীয়মান। ওয়েল, এরপর আর একটা প্রশ্ন হয়, এবং সেই প্রশ্নটা হচ্ছে নাম্বার 5, দ্য অথার্স টোন ইন দিস প্যাসেজ ইজ। অর্থাৎ এই প্যাসেজে লেখকের মনোভাবটা কেমন ছিল, অথার্স টোন বা অথার্স অ্যাটিটিউড। আশা করছি তোমরা একটা ধারণা পেয়েছো যে প্রশ্নের ক্যাটাগরি মোটামুটি এরকমটাই হয়। এখন আমরা যেটা করব, প্যাসেজ থেকে উত্তর বের করার কৌশলগুলো দেখব এই 5টা প্যাটার্ন অনুযায়ী। ওয়েল, উত্তর বের করার কৌশল ধরন এক মানে হচ্ছে যেটা ফার্স্টে দেখেছো, এভাবে ধরন 1, 2, 3, 4, 5, 5টা ধরন তোমরা দেখতে পাবে। প্রতিটা ধরনের ক্ষেত্রে আমরা দেখব এই প্রশ্ন চেনার নমুনা, মানে সাধারণত একটা প্রশ্ন তোমরা এটা দেখেছো, দ্য প্যাসেজ মেইনলি ডিসকাসেস। এটা ছাড়াও এই একই বিষয়কে ফোকাস দিয়ে, এই একই বিষয়কে কেন্দ্র করে আরও কত ধরনের প্রশ্ন, কত টাইপের প্রশ্ন সেট হতে পারে সেটাও দেখাবো। এখানে মজার কথা হলো, আশা করা যায় যে যদি এই কোয়েশ্চেনটা মিস হয়ে যায় তাহলে এই ধরনটা পরীক্ষায় আসতে পারে, অথবা 1, 2 না এসে 3 আসতে পারে, অথবা 1, 2, 3 না এসে 4 আসতে পারে, নতুবা 5 আসতে পারে। দ্যাট মিনস একেবারে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার বা টাইপ হচ্ছে এই 5টা, যেটা বেসিক্যালি ওইটা দ্বারা প্যাসেজের মেন আইডিয়া শনাক্ত করতে বলা হয়। সো তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে দেখে নেওয়া, দ্য প্যাসেজ মেইনলি ডিসকাসেস, বাংলাও দিয়েছি, প্যাসেজটি মূলত আলোচনা করে, এরপরে 4টা অপশান। আবার এই একই কথা এভাবে বলা থাকতে পারে, দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ, প্যাসেজের মূল ভাব হলো বা বিষয়বস্তু হলো, 4টা অপশান। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য কি, 4টা অপশান। অথবা বলা হতে পারে, দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ উড বি, এই প্যাসেজের জন্য উপযুক্ত শিরোনাম বা টাইটেল কোনটা হতে পারে, 4টা অপশান থাকবে। অথবা বলা হতে পারে, দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ, প্যাসেজটি প্রধানত কোন বিষয় সংশ্লিষ্ট, 4টা করে অপশান। ক্যান ইমাজিন, অনেকটা এরকম যে কোয়েশ্চেন আউট হয়ে গেল, কোয়েশ্চেন ফাঁস হয়ে গেল প্যাসেজ থেকে আসা প্রশ্নের। এবং ইনশাআল্লাহ তোমরা মিলিয়ে নিও, যে কোনো পরীক্ষায় প্রশ্নের ক্ষেত্রে ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে, অথবা এর সিনোনিমাস কোনো একটি ওয়ার্ড ইউজ করে কোয়েশ্চেন করা হয়। তোমরা যদি এই বেসিক 5টা বিষয় বুঝে নাও তাহলে ইনশাআল্লাহ মেইন আইডিয়া বা সেন্ট্রাল থিম বেস যে কোয়েশ্চেনগুলো আসবে সেটার আনসার তুমি ইজিলি দিতে পারবে। এখন কোয়েশ্চেনের প্যাটার্ন তো দেখলাম, এখন জানতে হবে হাউ টু ক্র্যাক ইট, কীভাবে এটাকে সলভ করা যায়। আমরা একটু কৌশল দেখে নিই, কেমন? ওকে, সো কৌশল একে কি বলা হচ্ছে, প্রথম ও শেষ প্যারাগ্রাফ পড়ো, অর্থাৎ যে কম্প্রেনশন আসবে তার প্রথম প্যারাটা এবং শেষ প্যারাটা একটু ভালো করে পড়ে নিতে হবে। প্রথম প্যারাগ্রাফে সাধারণত মূল বিষয় ইন্ট্রোডিউস করা থাকে, মানে যদি কম্প্রেনশনটা একটু লম্বা বড় হয় তাহলে সেখানে প্রথম প্যারার ভেতরে কিন্তু মূল বিষয়টা তুলে ধরা থাকে, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে মেইন আইডিয়া বা সেন্ট্রাল থিমটাকে বের করা। এর সাথে শেষ প্যারাগ্রাফে উপসংহার বা সারমর্ম থাকে। আমরা তো জানি যে শুরুর প্যারা আর শেষের প্যারার ভেতরে মূল কথাটা থাকে এবং ঘুরে ফিরে একই বিষয়কে টানা হয়।
এই দুটো মিলিয়ে মেন আইডিয়া বের করো। সো মেন আইডিয়া বের করার ক্ষেত্রে প্রথম প্যারা এবং শেষ প্যারাটা ভালো করে পড়তে হবে। কৌশল 2ও অ্যাপ্লাই করা যেতে পারে। প্রতি প্যারাগ্রাফের প্রথম বাক্য পড়ো। এটা খুব ফ্যান্টাস্টিক বিষয়। একটা প্যারাগ্রাফের ভিতরে ধরো 5টা লাইন, 5টা লাইন আমি পড়বো না, 5টা লাইনের প্রথমটা আমি পড়ব। আবার শেষ প্যারাগ্রাফের 5টা লাইন দরকার নেই, আমি শেষ লাইনটা পড়ব। তাহলে প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইন এবং শেষ প্যারাগ্রাফের শেষ লাইন আমি একটু ভালো করে দেখব, সেখান থেকে মেন আইডিয়া আমি পেয়ে যেতে পারি। টপিক সেন্টেন্স সাধারণত প্রথমে থাকে, যেটা বললাম প্রথমে থাকে। সব টপিক সেন্টেন্স মিলিয়ে পুরো প্যাসেজের আইডিয়া পাবে। এটাই তো সত্য, কারণ টপিক সেন্টেন্স কিন্তু একটা আইডিয়ার উপরে বেস করে লেখা হয়। প্রথমে যে লাইনটা থাকে সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আর এটা তো তোমরা প্রত্যেকেই জানো, না জানলে জেনে রাখো, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বা কম্পোজিশন যেটাই বলি, লেখার ক্ষেত্রে মূলত সেটাকে 3 ভাগে ভাগ করা হয়, মৌলিক 3 ভাগে। প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স, মূলত একটা লাইন। এরপরে হচ্ছে বডি অফ দ্য প্যাসেজ বা বডি অফ দ্য প্যারাগ্রাফ। এরপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, শেষের একটা লাইন। আচ্ছা, এবার সাথে 2টা শর্টকাট টেকনিক মনে রাখতেও পারো, কাজে দেবে ছোট্ট করে। প্রথম বাক্য মানে যে প্যারাগ্রাফটা আসবে, যে কম্প্রেনশনটা আসবে, যে প্যাসেজ আসবে, তার প্রথম বাক্য এবং শেষ বাক্য, এই 2টার ভিতরে তুমি মেন আইডিয়া পেয়ে যেতে পারো, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে। আর পুরো কম্প্রেনশনের ভিতরে যে বিষয়টা বারবার এসেছে, বারবার ঘুরে ফিরে কথা এসেছে, ওইটা নিয়ে কথা বলা হচ্ছে, ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং অথবা ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি, ওই জিনিসটাই কিন্তু বেসিকলি মেইন টপিক। অ্যান্ড মেইন টপিক ইজ ওয়ান কাইন্ড অফ মেন আইডিয়া, ওইটার সাথে একে অপর রিলেটেড। আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে মেন আইডিয়া বেস বা সেন্ট্রাল থিম বেস কোয়েশ্চেনের আনসার করতে হয়। দেখালাম কৌশল, সাথে থাকলো শর্টকাট টেকনিক। এবার আমরা পরেরটা দেখি, স্পেসিফিক ডিটেল কোয়েশ্চেন। ওকে, সো ধরন 2 হলো স্পেসিফিক ডিটেল কোয়েশ্চেন, অর্থাৎ নির্দিষ্ট তথ্য চেয়ে প্রশ্ন করা। এই ধরনের প্রশ্ন চেনার নমুনা 5টা দেওয়া হলো। প্রথম নাম্বারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সাধারণত অ্যাকর্ডিং টু এরকম একটা কমন কথা থাকে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। আমি উদাহরণস্বরূপ দিয়েছি টাইগার্স, অর্থাৎ বাঘ দ্বারা, অথবা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এডুকেশন, শিক্ষা দ্বারা, অথবা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রিন হাউস ইফেক্ট, এরকম কিছু একটা থাকে। নাম্বার 2, দ্য প্যাসেজ স্টেটস দ্যাট, এরকম কথা বলা হয় যে প্যাসেজে বলা হয়েছে যে স্টেটস, এগুলো হচ্ছে কিওয়ার্ড। অ্যাকর্ডিং টু এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো দেখেই বোঝা যায় এগুলো হচ্ছে স্পেসিফিক ডিটেল। আচ্ছা, নাম্বার 3তে এমনও প্রশ্ন হতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেনশনড, অর্থাৎ নিচের কোনটি উল্লেখ করা হয়েছে, 4টা অপশান। অথবা বলা হতে পারে ইন দ্য লাইন 5, অথবা ইন দ্য লাইন 4, ইন দ্য লাইন 3, যে কোনো একটা লাইনের নাম করা হলো। দ্য প্যাসেজ ইন্ডিকেটস, যে 5 নম্বর লাইনে প্যাসেজ যে বিষয়টিকে নির্দেশ করেছে। অথবা আরেকটা ধরনের প্রশ্ন হতে পারে, দ্য অথার মেনশনস অল অ্যাকসেপ্ট, অর্থাৎ সবগুলো উল্লেখ করেছে ব্যতীত, মানে এখানে হলো 3টা বাদ দিয়ে সবগুলো, মানে সবগুলো উল্লেখ করেছে একটা ব্যতীত। তার মানে এখানে প্যাসেজের ভিতরে 3টা জিনিসের উল্লেখ আছে, অপশানে সেই 3টা থাকবে আর একটা থাকবে ভুল। তার মানে এখানে দ্য অথার মেনশনস অল অ্যাকসেপ্ট, কোনটা ব্যতীত সবগুলো উল্লেখ করেছে, তার মানে যেইটা প্যাসেজে নেই সেই উত্তরটাকে এখানে বেছে বের করতে হবে। বুঝতে পেরেছ? এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে, এবং এটা কিন্তু মজার কথা হচ্ছে ক্যাপিটাল লেটারেই থাকে। অনেকে চমকে যায় যেটা তারা আসলে কি বোঝালো। চমকে যাওয়ার বা অবাক হওয়ার কোনো কারণ নেই, এটা দ্বারা সিম্পলি বোঝানো হয়েছে যে 3টা জিনিস প্যাসেজের মধ্যে রয়েছে, ধরো বি, সি বা ডি, তো নেই কোনটা, তাহলে এ নাম্বারটা, মানে ব্যাপারটা এরকম। ওকে, এরপরে আমরা তাহলে একটু কৌশল দেখে নিই। তো কৌশল 1, এটা দিয়ে আমরা এই কৌশলগুলো অ্যাপ্লাই করে আমরা স্পেসিফিক ডিটেল কোয়েশ্চেন শনাক্ত করব। কিওয়ার্ড খুঁজো। কিওয়ার্ড মানে কোনগুলো আমি একটু দেখালাম, যে অ্যাকর্ডিং টু, স্টেট, অথবা হতে পারে ফলোয়িং, অথবা ইন লাইন 5, 5 নম্বর লাইনটায় দেখো, অথার মেনশন, সেই মেনশন, এরকম নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে। সব শেষে আমি তোমাদের কিওয়ার্ডগুলো দেখাবো, খুবই মজা সেটা আমি, এবং মনে করি যে ওইটুকু দেখলে তোমার মনে হবে যে এত আলোচনার দরকারই নেই, ওইটুকু হলেও হবে। আবার অনেকে বলতে পারো স্যার তাহলে ওইটুকুই আগে দেননি কেন? কারণ দেননি এটা যে সংক্ষিপ্তর যদি বিস্তারিত থাকে তাহলে সেই জিনিসটা বুঝতে সুবিধা হয়, এই জন্য বিস্তারিত দিয়েছি, আবার সংক্ষেপেও আমি তোমাদের সামনে এক নজরে সেটাকে তুলে ধরবো। জাস্ট ওয়েট আ লিটল বিট, ওকে, একটু অপেক্ষা করো।
তো এখানে কৌশল 1 হচ্ছে প্রশ্নে যে শব্দ আছে সেটা প্যাসেজে খোঁজো। ওই যে প্রশ্নে যে শব্দ ধরো বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ টাইগার ইজ বা গ্রিন হাউস ইফেক্ট ইজ, তাহলে টাইগার ইজ খুঁজবো বা গ্রিন হাউস ইফেক্ট খুঁজবো। অথবা দ্য প্যাসেজ স্টেটস দ্যাট, তো স্টেটটা দেখবো আমরা, স্টেট শব্দটা কোথায় আছে প্যাসেজে। আচ্ছা, সেই লাইনের আগে পরে 2-3 লাইন মনোযোগ দিয়ে পড়ো। মানে একটা প্যাসেজে ধরো 15 বা 20টা লাইন আছে, এত পড়তে হবে না, মূল কিওয়ার্ডের আগে পরে 2-3 লাইন পড়লে হয়ে যায়। এরপর এই প্রশ্নের উত্তর প্যাসেজে সরাসরি লেখা থাকে। ইয়েস, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সরাসরি এইটা কিন্তু প্যাসেজে উল্লেখ করে থাকে। অ্যাকর্ডিং টু এরকম শব্দ থাকে, স্টেট অথবা ইন্ডিকেটস, এইরকম শব্দগুলো যেহেতু থাকে খুঁজে বের করতে খুব বেশি কষ্ট হয় না, একটু কৌশল অ্যাপ্লাই করলে হয়ে যায়। আরেকটি কৌশল, বিশেষ করে অ্যাকসেপ্ট নামে যে শব্দটা বলা হচ্ছে, এই ধরনের প্রশ্নে একটু সতর্ক থাকতে হবে। বিষয়টা কি সতর্কের? সেটা হলো 3টা সঠিক আর 1টা ভুল থাকে। যেটা আমি ফার্স্টে বললাম যে 4টা অপশানের ভিতরে 3টা প্যাসেজের সঙ্গে হুবহু মিলে যাবে আর 1টা মিলবে না। যেটা মিলবে না সেটাকে খুঁজে বের করতে বলা হবে। প্রতিটি অপশান প্যাসেজে আছে কিনা চেক করতে হবে। ওই যে 3টা আনসার মিলে গেল, এইটা প্যাসেজে আছে কিনা সুন্দর করে চেক করতে হবে। যদি দেখা যায় 3টা আনসার প্যাসেজে আছে, আরেকটা নেই, দ্যাট মিন্স ওটাই হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? আচ্ছা, শর্টকাট মনে রাখতে পারো 2টা টিপস। প্যাসেজের কিওয়ার্ড, ওই যে প্রশ্নের কিওয়ার্ড যেটা বললাম, যে অ্যাকর্ডিং টু অথবা স্টেট অথবা হতে পারে মেনশন, ইন্ডিকেট, এরকম শব্দগুলো কিওয়ার্ড প্যাসেজে, সেটা খুঁজে বের করো। এবার এই ধরনের প্রশ্নগুলোতে সাধারণত বা উত্তরের ক্ষেত্রে সংখ্যা, নাম, তারিখ, এইগুলো বের করা একটা ব্যাপার থাকে। সো এই জায়গাগুলোতে একটু নজর রাখো। আর বিশেষ করে আমি বলেছি বি কেয়ারফুল, যে বিষয়টা তোমাকে সচেতন হতে হবে। পুরো প্যাসেজ পড়ার দরকার নেই, যেহেতু এই প্যাসেজটার আনসার সরাসরি পাওয়া যায় আমি বলেছি। সো পুরো প্যাসেজটা পড়ে টাইম ওয়েস্ট করা যাবে না, শুধু রিলেভেন্ট অংশটুকু পড়ো। ওই যে বললাম যে মূল কিওয়ার্ড যেটা মিলে যাবে তার আগে পরে 2-3 লাইনটা একটু ভালো করে পড়ো, দ্যাটস এনাফ। ওকে, সো স্পেসিফিক ডিটেলের পর কী রয়েছে বলো তো? এটা মনে রাখতে হবে কিন্তু এগুলো। এটার পরে হচ্ছে ইনফারেন্স বা অনুমানমূলক প্রশ্ন। নাম্বার 3 হচ্ছে ইনফারেন্স বা অনুমান নির্ভর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন চেনার জন্য যেটি সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে এই প্রথম নাম্বারটা, যে ইট ক্যান বি ইনফারেড দ্যাট, যে এটা দ্বারা অনুমান করা যায় যে এরকম কিছু একটা। অথবা নাম্বার 2 থাকতে পারে দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজটি এটি ইঙ্গিত করে বা বোঝায় যে। অথবা থাকতে পারে দ্য অথার ইমপ্লাইজ দ্যাট, দিয়ে 4টা অপশান, লেখক এই বিষয়কে ইঙ্গিত দেন যে 4টা অপশান। অথবা থাকতে পারে বেসড অন দ্য প্যাসেজ উই ক্যান অ্যাজিউম, এই বিষয়টার উপর ভিত্তি করে 4টা অপশান। অথবা নাম্বার 5 হোয়াট ডাজ দ্য অথার হিন্ট অ্যাট, লেখক কোন বিষয়গুলোকে ইঙ্গিত করেছে, দিয়ে 4টা অপশান। ব্যাস, এর মধ্য দিয়েই অনুমান নির্ভর প্রশ্নগুলো করা হয় আর 4টা করে অপশান থাকে। এখন কিছু কৌশল জানলে এই কোশ্চেনের আনসার বের করাটা একটু সহজ হয়। তো চলো আমরা কৌশলগুলো একটু দেখে নিই। ওকে, তাহলে কৌশল 1 দেখি ফার্স্টে। শিরোনাম দেখো, রিডিং বিটুইন দ্য লাইন্স। এটা তো জানো এই ফ্রেজের অর্থটা, ইডিয়ামের অর্থটা, রিড বিটুইন দ্য লাইন্স। দ্যাট মিন্স কোনো কিছুর প্রকৃত অর্থ একেবারে ভেতর থেকে ফিল করা, ট্রুলি আন্ডারস্ট্যান্ড, ভেতর থেকে। তাহলে আমরা ভেতর থেকে বুঝবো, যেহেতু এটা হচ্ছে ইনফারেন্স বা অনুমান নির্ভর প্রশ্ন, প্যাসেজে সরাসরি নেই কিন্তু বোঝা যায়। এটা কিন্তু বলা যায় যে লেখকের অ্যাঙ্গেল থেকে তোমাকে ফিল করতে হবে যে আসলে উনি এটা দ্বারা কী ফিল করাচ্ছেন। আবার যা তা তুমি ফিল করলে লেখকের ধারণার সঙ্গে মিলল না, তাও হবে না। এখন প্রশ্ন আসতে পারে, বুঝবো কী করে লেখকের ধারা আমারটার সাথে মিলবে কিনা, বা আমি যা ভাবছি তার লেখক ভাবছেন কিনা। ইয়েস, তার সমাধান আছে, ওয়েট করে আস্তে আস্তে দেখতে পাবে। তাহলে প্যাসেজে সরাসরি নেই কিন্তু বোঝা যায়। এরপর হচ্ছে এভিডেন্স বেসড অ্যাজাম্পশন। ইয়েস, তুমি যে ধারণা করবে, যে আনসারটা নিতে চাচ্ছ, সেটা অবশ্যই এভিডেন্স থাকবে। এভিডেন্সটা কি? এভিডেন্স হচ্ছে এই প্যাসেজে বর্ণিত কথাগুলো। এই কৌশল 2টা খেয়াল করো, কনটেক্সট অ্যান্ড টোন। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্যাসেজ, একটা কম্প্রেনশন পরিপূর্ণরূপে অনুধাবনের ক্ষেত্রে সেখানে ব্যবহৃত ওয়ার্ড মিনিং, সেখানে ব্যবহৃত বিভিন্ন টুলস, লেখক যে ধরনের প্যাটার্নে কথা বলেছে, সব জিনিসগুলো বোঝা খুব জরুরি। তাহলে এখানে যেটি বলা হচ্ছে, লেখক কোন দিকে ইঙ্গিত
করছেন, পজিটিভ নাকি নেগেটিভ, কোন ভাব, মানে যে বিষয়টি নিয়ে কথা বলছেন আসলে উনি এই জিনিসটাকে ঠেলে কোন দিকে দিচ্ছেন, ভালো কিছুর দিকে নাকি নেগেটিভের দিকে, ভালো কিছুর বার্তা দিচ্ছেন নাকি নেগেটিভ বার্তা দিচ্ছেন। লুকিয়ে লেখক কি বলতে চান, অনেক সময় ছদ্মবেশে লেখক একটা কথা বলতে চাচ্ছেন কিন্তু সেটা ডিরেক্টলি বলছেন না, সমাজের একটা কথা তুলে ধরতে চাচ্ছেন কিন্তু ডিরেক্টলি বলছেন না, বিভিন্ন রকমের রূপক, বিভিন্ন উপমা, সিমিলি, মেটাফোর, এই টাইপের সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। শর্টকাট এখানে যেটি তোমাকে হেল্প করবে দুইটা, যে মাস্ট বি ট্রু বেসড অন প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের উপর ভিত্তি করে অবশ্যই ব্যাপারটি সত্য হতে হবে। ইয়েস, যে কথাটি ফার্স্টে বললাম, যে যা তা ভাবলে হবে না, প্যাসেজের অন্যান্য লাইনের সাথে, অন্যান্য কথাগুলোর সাথে তোমার কথাটাকে কি করতে হবে, সত্য হিসেবে প্রমাণ হতে হবে। শুড বি লজিক্যাল অ্যান্ড রিজনেবল, অবশ্যই সেটি হতে হবে প্যাসেজ অনুযায়ী যুক্তিসঙ্গত এবং বিবেচনাপূর্ণ। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আনসারের ক্ষেত্রে তোমরা দেখবে সবগুলো আনসারই মনে হবে সঠিক সঠিক ভাব, যার কারণে বলেছি আমি বি কেয়ারফুল রং আনসার ট্র্যাপ। একটা রং আনসার ট্র্যাপ কোনটা জানো, চারটা অপশানের সবগুলো সঠিক মনে হবে। টু এক্সট্রিম, কোনো একটা আনসার মনে হচ্ছে হুবহু মিলে যাচ্ছে বা অতিরঞ্জিত, মনে হচ্ছে এটা এতটাই বেস্ট যে লেখক যা বলতে চেয়েছেন তার থেকেও ভালো কিছু বলছে, এটাকে নেওয়া যাবে না। আবার একটা হচ্ছে অপোজিট মিনিং, যা বলা হয়েছে তার অপোজিট মিনিং কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা ম্যাচিং, কিন্তু আসলে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে সেটাও ম্যাচ করে না, সেটা অপোজিট। সহজ কথায় তুমি অপশানের মধ্যে থেকে অতিরঞ্জিত বিষয়গুলো এবং অর্থ উল্টে যাচ্ছে এরকম ব্যাপারগুলো বাদ দিলে আনসার খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। বুঝতে পেরেছ? ওকে, সবচেয়ে বড় কথা যে নিয়ম জানলে কিন্তু সলভ করা যায় না, নিয়মের পর প্র্যাকটিসে বসা খুব জরুরি। আমি সবশেষে তোমাদের প্র্যাকটিসটা আবারও দেখাবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে ইনশাআল্লাহ আমার এই কথাগুলো অ্যাপ্লাই করে সেগুলো অনায়াসে আনসার করতে পারছো। এবার আমরা দেখব ধরন 4, যেটা ধরন 4 কি, ভোকাবুলারি ইন কনটেক্সট, অর্থাৎ প্যাসেজ থেকে শব্দার্থের মিনিং বের করার একটা প্রশ্ন। ওকে, সো ধরন 4 যেটা ভোকাবুলারি ইন কনটেক্সট, শব্দার্থ, সহজ কথায় এখানে শব্দের অর্থ জানাটা খুব জরুরি, না হলে কিন্তু সত্যিই কোনো হেল্প পাওয়া যাবে না। এই জন্য আমি বলবো যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্যাসেজটাকে দারুণ করে অ্যাবজর্ব করতে চাও, আনসার করতে চাও, তাহলে এখন থেকে বা শুরু থেকে ভোকাবুলারির উপর গুরুত্ব দিতে হবে। এবং আরেকটা মজার কথা বলি এবং নিষ্ঠুর বাস্তবতা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্যাসেজ থাকে তাহলে প্যাসেজ ব্যতীত অন্যান্যগুলোতে সবাই মোটামুটি সমান মার্কসই ক্যারি করে। ভালো করে বোঝো, ধরো 20 মার্কসের ইংরেজি, 15 মার্কসের হচ্ছে গ্রামার, ভোকাবুলারি, কিন্তু 5 মার্কস হচ্ছে তোমার কম্প্রিহেনশন বেসড। এই 5 মার্কসের জায়গায় কিন্তু অনেকটা নির্ভর করে যে তুমি সেই পরীক্ষায় টিকবে কি টিকবে না। যার কারণে তোমাদেরকে বলবো এটা খুবই চ্যালেঞ্জিং, নেগেটিভ মার্কিং থাকলে তো একটা বড় প্যারা, বাট রিস্ক তোমাকে নিতে হবে। এই কম্প্রিহেনশন বা প্যাসেজটা অনেকেই পরীক্ষায় ছেড়ে দিয়ে আসে, ওই যে নেগেটিভ মার্কিং, ওই টেন্ডেন্সি, ওই ভয়। বাট তুমি যদি আনসার করতে পারো সামহাও, এই টেকনিকগুলো আজকের যেগুলো শেখানো হচ্ছে এগুলো অ্যাপ্লাই করে, ইনশাআল্লাহ চান্স পাওয়ার সম্ভাবনা, অথবা কোনো চাকুরির পরীক্ষায় হোক সেখানে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, তাহলে দেখি ভোকাবুলারি বেস প্রশ্নের নমুনাগুলো কেমন। সবচেয়ে বেশি যেটা হয়, দ্য ওয়ার্ড, একটা ওয়ার্ড থাকলো প্যাসেজ থেকে, আমি একটা নিয়েছি নমুনা হিসেবে, যে অ্যাবান্ডান্ট মিনস। তো অ্যাবান্ডান্ট বলতে কি বোঝায়, অর্থ কী, অথবা হতে পারে শুরুতেই বললো যে অ্যাবান্ডান্ট মোস্টলি বা নিয়ারলি মিনস, বা এই শব্দটা দ্বারা কাছের কোনটি সবচেয়ে মিন করে, দিয়ে 4টা অপশান। অথবা শুরুতে বলতে পারে এই শব্দটা দিয়ে, ধরো ফোস্টার অথবা অ্যাবান্ডান্ট বা ক্রিটিক্যাল ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু, অর্থাৎ এই শব্দটা সবচেয়ে কাছাকাছি কোনটা। অথবা হুইচ ওয়ার্ড কুড রিপ্লেস ইনহ্যান্স, অথবা ইনহ্যান্সের জায়গায় আরেকটি ওয়ার্ড হুবহু বসানো যেতে পারে এরকম নিচে 4টির মধ্যে কোনটি। অথবা দ্য ফ্রেজ, একটা ফ্রেজও আসতে পারে ওয়ার্ড না দিয়ে। অ্যাট স্টেক মিনস, অ্যাট স্টেক বলতে কোনটা বোঝানো হয়, 4টা অপশান। মেন কথা হলো যে ঘুরে ফিরে ওয়ার্ড বেস, সহজ কথা। তাহলে এখানে আমরা কৌশলগুলো একটু দেখে নিই। আচ্ছা, তাহলে কৌশল 1 যেটা আমরা ফলো করতে পারি, পুরো বাক্যটা পড়ো। একটা বাক্য পড়ো, যে ওয়ার্ডটা বেছে বের করতে বলেছে সেই ওয়ার্ড যে বাক্যে আছে সেই বাক্যটা একটু ভালো করে পড়ো।
শুধু শব্দ দেখে উত্তর দিও না। অর্থাৎ হয় না যে একটা শব্দ দেখেই তার আমরা একটা সিনোনিম বা তার একটা সমর্থক বা তার সিমিলার যে অর্থ 4টার ভিতরে অপশানের ভিতরে যেটা দিতে বলা হয়েছে আমরা সেটা পেয়ে গেলাম, দিয়ে ফেললাম। কিন্তু না, আরেকটা বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে, আগে এবং পরে বাক্যটা পড়তে হবে। এই আগে বা পরে বাক্যটা পড়লে মূলত ওই ওয়ার্ডের অর্থটা কি সেটা কিন্তু পাওয়া যায়। যেটা বলা হয়েছে কনটেক্সট থেকে অর্থ বোঝো, অর্থাৎ প্যাসেজ থেকে ধারণা নাও। আমি কেন বলছি, কারণ আমি উদাহরণস্বরূপ যদি বলি যে টেন্স, টেন্স মানে কি, তো তোমরা বলবে যে টেন্স মানে ক্রিয়ার কাল, তাই তো? কিন্তু আমি টেন্সের আরও অনেক অর্থ হতে পারে, যেমন উত্তেজনা। হ্যাঁ, উত্তেজনা, এটাও কিন্তু তার অর্থ। টেন্স মানে কাল, ক্রিয়ার কাল, আবার উত্তেজনা। আবার ধরো আমি বললাম যে রিড, রিড মানে হচ্ছে পড়া। কিন্তু আমি যদি একটা বাক্যে ব্যবহার করি যে আই ক্যান রিড ইওর মাইন্ড, আই ক্যান রিড ইওর মাইন্ড, তাহলে এখানে কি রিড মানে পড়া হবে? না, তখন রিড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে আমি তোমার মন বুঝতে পারি। আই ক্যান রিড ইওর মাইন্ড, এখানে রিড মানে পড়া নয়। এটাই বলা হচ্ছে যে রিড না হয় তুমি ধরতে পারলে অর্থটা, কিন্তু ধুম করে রিডের অর্থ পড়া বলবে না, বরং প্যাসেজের ভালো করে পড়ে বুঝে নাও, আগে পরে দু একটা সেন্টেন্স পড়ে বুঝে নাও যেখানে রিড মানে কি পড়া, নাকি রিড মানে বুঝতে পারা। ওকে, আশা করি এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। তার পাশাপাশি আরেকটি কৌশল অ্যাপ্লাই করতে পারো, পজিটিভ নেগেটিভ চেক করো। অর্থাৎ যে শব্দটি সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে বা 4টে অপশনের মধ্যে থেকে কিছু একটা বেছে বের করতে বলছে, শব্দটি কি ইতিবাচক না নেতিবাচক, মানে এই শব্দ দ্বারা কি ভালো কিছুকে মিন করে নাকি খারাপ। ওয়ার্ডের ভেতরে তো ভালো মন্দ আছে, যেমন হ্যাপি মানে ভালো কিছু, আনহ্যাপি মানে খারাপ কিছু, এরকম শব্দের একাধিক অর্থ হতে পারে। এইটা মাথায় রাখতে হবে, যেটা বললাম যে অর্থ বুঝতে হবে। এই জন্য কনটেক্সট অনুযায়ী সঠিক অর্থ বেছে নিতে হবে। তার মানে প্যাসেজ পড়া, কম্প্রেনশন পড়া বা ওই মূল শব্দটার আগে পরে দু একটা সেন্টেন্স পড়া খুব জরুরি। এখন একটু শর্টকাট দেখে নেওয়া যেতে পারে, তাহলে আশা করা যায় যে ভোকাবুলারি ইন কনটেক্সট এই টাইপের প্রশ্নতে একটু হেল্প পাবে তোমরা। ওকে, শর্টকাটটা একটু দেখতে পারো তোমরা। ভোকাবুলারি ইন কনটেক্সট, দ্যাট মিনস শব্দের অর্থ খোঁজার ক্ষেত্রে কনটেক্সট ক্লু খোঁজো, অর্থাৎ ডেফিনেশন ক্লু, মানে যে সংজ্ঞা আছে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, সেই সংজ্ঞার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে মূল কথাটা বলা থাকে যে ওই ওয়ার্ড দ্বারা কাকে মিন করা হয়েছে, অথবা প্যাসেজের ভিতরে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলের মধ্যে ক্লু থাকে যে ওই ওয়ার্ডের আসল অর্থটা কী। কন্ট্রাস্ট ক্লু, বিপরীত অর্থ কি বুঝিয়েছে, মূল অর্থের বাইরে কোন অর্থ হতে পারে। অথবা সিনোনিম ক্লু, যে যে শব্দটা আছে সেই শব্দের সাথে সাংঘর্ষিক নয় কিন্তু পজিটিভ অর্থে কোন ওয়ার্ডের মানে মিনিংটা আমরা নিতে পারি। সহজ কথায় এত কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমি যদি সহজ করে এটা বলি যে মূল যে শব্দটার অর্থ চাওয়া হচ্ছে সেইটা প্যাসেজই তোমাকে বলে দেবে যে তুমি যে অর্থটা জানো সেটাই কি অর্থ, নাকি প্যাসেজ অন্যভাবে সেটাকে তুলে ধরেছে। দ্যাটস এনাফ। এবারে আসো রুট ওয়ার্ড দেখো, খুবই গুরুত্বপূর্ণ রুট ওয়ার্ড। মানে আমরা একটা ওয়ার্ডের শুরুতে যেটা লাগাই সেটা হচ্ছে প্রিফিক্স, আর শব্দের শেষে যেটা লাগাই সেটা হচ্ছে সাফিক্স, আর মূল যে শব্দ সেটা হচ্ছে রুট। এই রুট ওয়ার্ডটা দেখো, মানে যেমন বলা হলো যে আনহ্যাপি, তো আনটাকে বাদ দিয়ে দাও, হ্যাপিটাকে নাও, ঠিক আছে। অথবা বলা হলো যে ন্যাশনালি, হ্যাঁ, তো তুমি এলওয়াইটা বাদ দাও, ন্যাশনালটা নাও। মানে রুট ওয়ার্ডটা নিয়ে তুমি অনুধাবন করার চেষ্টা করো যে আসলে সেই ওয়ার্ডের অর্থটা কী। কারণ প্রিফিক্স আর সাফিক্স দেখে তুমি মূল অর্থটা নির্ণয় করতে পারবে না অনেক ক্ষেত্রেই। সাথে আরেকটি কথা বলে দিই যে যে ওয়ার্ডের অর্থ বের করতে বলা হচ্ছে ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই ওয়ার্ডটা কি নাউন, তাহলে নাউন টাইপের অর্থটাকে প্রাধান্য দিতে হবে। ওই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ টাইপের অর্থটাকে প্রাধান্য দিতে হবে। বুঝতে পেরেছ? সহজ বিষয়, কিন্তু ভুল হলেই, আর এখানে সমস্যাটা কি যে বাকি অপশানগুলো থাকবে সঠিকের বাইরে, যেগুলো 3টা সবগুলো তোমার কাছে অনেক সময় সঠিক মনে হবে। এই জন্যই আসলে এত ভেতর থেকে জিনিসগুলো জানতে হয়। আর স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনোভাবেই এত সহজ প্রশ্ন আসে না, যার কারণে একটু সময় নিয়ে ভাবতে হয়। এটা কিন্তু আমরা ছোটোবেলাতেও বলা যায় অনেকটা আগের সিলেবাসে 5, 6, 7, 8-এও কিন্তু এই টাইপের প্রশ্ন ছিল যে উপরের প্যাসেজ পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। এটাই আসলে মূলত ইংরেজিতে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেটাকে আরেকটু ভিন্ন মাত্রা দেওয়া হয়েছে, বিকজ প্রশ্নগুলো করা হয় অনেকটা ক্রিয়েটিভ ওয়েতে। আশা করি এই ওয়েগুলো
এই পন্থাগুলো যেগুলো আমি শেখাচ্ছি এগুলো অ্যাপ্লাই করবে, ইজিলি আনসার করতে পারবে। এখন আর একটি রয়েছে বাকি, কি বলো তো? ইয়েস, 5 নাম্বার একটি প্রশ্ন হয়, সেটা হচ্ছে টোন বা অথার্স অ্যাটিটিউড, মানে হচ্ছে লেখকের মনোভাব সংক্রান্ত। নাম্বার 5, 5 নাম্বার ধরন, টোন বা অথার্স অ্যাটিটিউড, লেখকের মনোভাব। প্যাসেজ পড়ে লেখকের মনোভাবটা তোমাকে ধরে ফেলতে হবে। এই ধরনের প্রশ্ন সাধারণত যেগুলো দেখা যায়, নাম্বার 1, দ্য অথার্স টোন ইজ, লেখকের সুর হলো। এখানে সুর বলতে লেখকের ধরন, লেখকের লেখার প্যাটার্ন, রাইট? এখানে সুর বলতে আসলে গানকে বোঝানো হয়নি, টোন মানে একটা তার ইঙ্গিত, তার লেখার প্যাটার্ন বা ধরনকে বোঝানো হয়েছে। দ্য রাইটার্স অ্যাটিটিউড ইজ, অর্থাৎ লেখকের মনোভাব হলো 4টা অপশান। ওই একই কথা এভাবে থাকতে পারে যে হুইচ ওয়ার্ড ডেসক্রাইবস দ্য পার্সপেক্টিভ, কোন শব্দ দৃষ্টিভঙ্গি বর্ণনা করে, মানে লেখকের কোন শব্দটা, নিচের 4টা অপশনের মধ্যে কোন শব্দটা বা কোন ফ্রেজটা লেখকের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বা বর্ণনা করে। অথবা থাকতে পারে দ্য প্যাসেজ কনভেইজ আ সেন্স অফ, প্যাসেজটি অনুভূতি প্রকাশ করে, কোন অনুভূতি, 4টা অপশান। হাউ ডাজ দ্য অথার ফিল অ্যাবাউট, অথবা লেখক কেমন অনুভব করেন, এই প্যাসেজ থেকে কি বোঝা গেছে, 4টি অপশান। ওকে, এই 5 ধরনের প্রশ্ন হতে পারে বলে ধারণা করছি। এবার চলো আমরা একটু কৌশল দেখে নিই যে হাউ টু ক্র্যাক দিস টাইপ অফ কোয়েশ্চেন, টোন অর অথার্স অ্যাটিটিউড। আচ্ছা, কৌশল 1, কৌশল একটা আমাদেরকে অনেকটা হেল্প করবে অথার্স অ্যাটিটিউড বা প্যাসেজ থেকে লেখকের দৃষ্টিভঙ্গিটা বা এই টাইপের প্রশ্নের আনসার বের করতে। ওয়ার্ড চয়েস দেখো, অর্থাৎ লেখক কোন ধরনের শব্দ ব্যবহার করেছেন, পুরো প্যাসেজে তার শব্দ ব্যবহারের প্যাটার্নটা কেমন। আসলে সে কি কোনো পজিটিভ শব্দগুলোই বারবার ব্যবহার করেছে, যেমন এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, বেনিফিশিয়াল, নাকি নেগেটিভ টাইপের শব্দ ইউজ করেছেন, আনফর্চুনেট, প্রবলেমেটিক, ডিসঅ্যাপয়েন্টিং, নাকি নিউট্রাল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আসলে ভালো বা মন্দ বোঝায় না বাট বর্ণনা তুলে ধরা হয়, স্টেটস, ইন্ডিকেটস, শোজ, রাইট? এগুলো থেকে অনেক কিছু বোঝা যায়। দেখো একটা কথা বলি, ধরা যাক রবীন্দ্রনাথ এবং নজরুলের কথা। রবীন্দ্রনাথের লেখা এবং কাজী নজরুলের লেখার ভেতরে আমরা যে বিষয়টা পাই, যেমন রবীন্দ্রনাথের কোনো লেখার ভেতরে কিন্তু আমরা মানে কোনো গরিবের কথা, জীর্ণ শীর্ণ মানুষের কথা, কষ্টের জীবনের কথা অতটা পাবো না রবীন্দ্রনাথের গল্পের মধ্যে। অন্যদিকে যদি কাজী নজরুল ইসলামের গল্পগুলোতে যাই, তার লেখনের দিকে খেয়াল করি, সেখানে দেখা যাবে জরাজীর্ণ মানুষের কথা, দুঃখী মানুষের গল্প, এগুলোই বেশি প্রাধান্য পেয়েছে। তার মানে কাজী নজরুল ইসলাম তার লেখার ভিতরে দেখা যাচ্ছে আনহ্যাপি ওয়ার্ডগুলো ইউজ করেছে, সে নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করেছে যেগুলো তাকে, সমাজকে কষ্ট দিয়েছে। অন্যদিকে রবীন্দ্রনাথ আড়ম্বরপূর্ণ শব্দগুলো ব্যবহার করেছে যেগুলো দ্বারা ধনীকে রিপ্রেজেন্ট করে, তার ভেতরে হ্যাপিনেস ছিল, সমাজকে সে অন্যভাবে মিন করেছে। এই জন্যই কোনো লেখা যদি বা কোনো ব্যাপার আমরা যদি পরিপূর্ণরূপে বুঝতে চাই একজন লেখকের লেখাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে লেখকের জীবনী পড়া। কারণ লেখকের জীবনী পড়লেই বোঝা যায় যে সে কোন বিষয়কে বেশি ফোকাস দিতে পারে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। এইটাই হচ্ছে অথার্স অ্যাটিটিউড বা লেখকের মনোভাব বোঝার একটা ব্যাপার। কৌশল 2, আরেকটি ব্যাপার যে ওভারঅল প্যাসেজ পড়ো। পুরো প্যাসেজটা পড়তেই তো হবে, লেখক কি সমালোচনা করেছেন পুরো প্যাসেজে, কোনো কিছু কি প্রশংসা করেছেন, নাকি নিরপেক্ষভাবে কোনো তথ্য দিয়েছেন, একটু অনুধাবন করো। কৌশল 3 একটু মাথায় রাখতে পারো, ব্যালেন্স খোঁজো, যে সে কি পজিটিভ নাকি নেগেটিভ ওয়ার্ড ইউজ করেছে, নাকি মিক্সচার, মানে সকল ধরনের শব্দ। সম্পূর্ণ প্যাসেজ থেকে মিলিয়ে দেখো, আশা করছি তুমি ধরে ফেলতে পারবে যে লেখকের লেখার মোটিভটা কী ছিল। ওকে, এবার কৌশল দেখা শেষে আমরা একটু শর্টকাট টেকনিক দেখি। আলোচনার শেষের দিকে এসে আমরা ইনশাআল্লাহ অ্যাট এ গ্ল্যান্স পুরো জিনিসটাকে আমি সামারি আকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওয়েট করো একটু। শর্টকাট যেটি বলা হচ্ছে টোন ক্যাটাগরিজ মনে রাখার বিষয়। পজিটিভ টোনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এই বিষয়গুলো অপটিমিস্টিক, এনথুজিয়াস্টিক, অ্যাপ্রিসিয়েটিভ অথবা হচ্ছে সাপোর্টিভ, এই বিষয়গুলো উঠে আসবে। আর নেগেটিভের ক্ষেত্রে বিশেষ করে
নেগেটিভের ভেতরে আসবে যেমন ক্রিটিক্যাল, সমালোচনামূলক বিষয়গুলো; স্কেপটিক্যাল, সন্দেহমূলক বিষয়গুলো আসবে; পেসিমিস্টিক, হতাশাবাদী কথাগুলো ফুটে উঠবে; আর ডিসঅ্যাপ্রুভিং, অসম্মতি সূচক। এখানে মজার বিষয় হলো পজিটিভ তো বিশাল একটা বিষয় নিয়ে হতে পারে, কিন্তু ঘুরে ফিরে এই চারটা। আবার নেগেটিভের তো বিশাল একটা জায়গা জুড়ে নেগেটিভের বিষয় থাকতে পারে, কিন্তু প্যাসেজে ঘুরে ফিরে আসে এই চারটা। আবার নিউট্রাল টোন, যেমন হচ্ছে অবজেক্টিভ, ইনফরমেটিভ, অ্যানালাইটিক্যাল বা ডেসক্রিপটিভ, ঘুরে ফিরে কিন্তু এই চারটা। এটাই হচ্ছে এই ক্লাসের সুবিধা, যে প্যাসেজ সলভ করার অনেক টেকনিক থাকতে পারে, কিন্তু সবগুলো টেকনিককে খুবই অল্প সময়ের ভেতরে তুলে ধরা এবং সার্বজনীন, সব সময় সবার জন্য কাজে লাগবে এমনটা। ওকে, এবার সব শেষে আমরা দেখব যে 5টা প্রশ্ন আমরা দেখলাম, সেই 5টা প্রশ্নগুলোকে কিওয়ার্ড দিয়ে সহজে কিভাবে চেনা যায়। তোমরা চাইলে সেটা তোমরা রিডিং টেবিলের সামনে ঝুলিয়েও রাখতে পারো, ছোট্ট করে একটা স্টিকি নোট হিসেবে এটা লিখে কোনো একটা পেজে সামনে লাগিয়ে রাখতে পারো। অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখে নিই একটু। ইয়েস, অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখব যে মেন আইডিয়া বেস কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো পাবো কোয়েশ্চেনের ভিতরেই। হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা প্যাসেজের ভেতরে যে আবার খুঁজবো। স্পেসিফিক ডিটেলের ভেতরে আমরা অ্যাকর্ডিং টু, স্টেট, এই টাইপের শব্দগুলো আমরা পাবো, প্যাসেজে আমরা ওগুলো আবার খুঁজবো। ইনফারেন্সের ভেতরে আমরা এই টাইপের শব্দগুলো পাবো, যেগুলো প্যাসেজের ভিতরে আমরা খুঁজবো। এগুলো কিওয়ার্ড। ভোকাবুলারি বেস, যেমন বলতে বোঝায়, ক্লোজেস্ট ইন মিনিং, রিপ্লেস, রেফার টু, এই টাইপের। আর টোন, ওই যে অথার্স অ্যাটিটিউড বা টোন, টোন বা অ্যাটিটিউড বা ফিল, পার্সপেক্টিভ, কনভে, এই টাইপের শব্দগুলো থাকবে। দ্যাট মিনস এগুলো দ্বারাই বোঝা যায় 5 ধরনের প্রশ্ন, এগুলোই হচ্ছে কিওয়ার্ড। ভালো করে মনে রেখো এটা। এবার সবশেষে আমরা এক নজরে দেখে নিই, এখন তোমাদের ভিতরে সম্ভবত একটা আত্মবিশ্বাস এসেছে যে একটা প্যাসেজ আসলে এবার নিজে মনে হয় একটু ট্রাই করতে পারবো, কেমন? সো প্রথম কমেন্ট থেকে তোমরা অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে এবং আনসারটা ট্রাই করবে। চলো আমরা ফ্ল্যাশব্যাকে যাই। দ্যাট মিনস প্রথমে যে কম্প্রেনশনটা দেখিয়েছিলাম সেটা আরেকবার দেখি, বাংলা অর্থসহ। ওকে, প্রথমে যে প্যাসেজটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এটা। আমার বিশ্বাস যে এখন তোমরা একটু সময় নিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু পড়বে। এটি পড়ার পূর্বেও তোমাদের কাজ হচ্ছে, পরীক্ষা যখন এভাবে তোমাদের কোনো প্যাসেজ বা কম্প্রেনশন থাকবে, তোমরা ফার্স্টেই 5টা প্রশ্ন তোমরা একটু দেখে নেবে। প্রথমে প্রশ্ন দেখে নেবে, তারপরে তোমরা কম্প্রেনশন বা প্যাসেজটি পড়া শুরু করবে। তাতে করে আনসার খুঁজে পেতে সুবিধা হবে বা দ্রুত দিতে পারবে। আমি আবার রিপিট করছি, আগে প্যাসেজ নয় বা আগে কম্প্রেনশন নয়, আগে পড়বে 5টা প্রশ্ন, এক নজর পড়ে নেবে, তারপরে তোমরা প্যাসেজ বা কম্প্রেনশনটা পড়া শুরু করবে। দেখো, আমি প্যাসেজের বাংলাটা দিয়েছি তোমাদের সুবিধার্থে। এভাবে যদি প্রতিটা প্যাসেজের প্রতি লাইনের ভালো করে বাংলা বুঝতে পারো, বিশ্বাস করো অনেক কৌশল না জেনেও, কারো কোনো কিছু ফলো না করেও তুমি সঠিক আনসার দিতে পারবে। যেমন প্রথম নাম্বার যে প্রশ্নটা, দ্য প্যাসেজ মেইনলি ডিসকাসেস, প্যাসেজটি মূলত কোন বিষয়কে তুলে ধরেছে? একবার ফিল করো, যদি এইভাবে প্রতিটা অপশানের আবার বাংলা করতে পারো, দ্য হিস্ট্রি অফ এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের শিক্ষার ইতিহাস, এটাকে আলোচনা করেছে, নাকি প্রবলেমস অ্যান্ড সলিউশন ইন এডুকেশন অ্যাক্সেস, নাকি শিক্ষার প্রবেশাধিকার বা সমস্যা সমাধান, নাকি গভর্নমেন্ট পলিসিস অন রুরাল ডেভেলপমেন্ট, নাকি গ্রামীণ উন্নয়নের সরকারি নীতি, নাকি মোবাইল টেকনোলজি অ্যাডভান্টেজেস, নাকি মোবাইল প্রযুক্তির সুবিধা। আমার বিশ্বাস যে এই বাংলাটা যদি পড়ো আর পাশের বাংলাগুলো যদি খেয়াল করো, তুমি বলবে স্যার এটাই রাইট উত্তর, এবং আত্মবিশ্বাস নিয়ে। তার মানে কি বের হলো? বাংলা জানা অতীব জরুরি। আমি তোমাদেরকে জাস্ট এটা ফিল করানোর জন্য আমি বাংলা দিয়েছি, যে বাংলা না বুঝলে অনেক কৌশল, কোনো কৌশলে কাজে লাগে না, সবশেষে সেটা বৃথা যায়। সো ভোকাবুলারি কিন্তু ননস্টপ চালাতে হবে। তোমরা যখনই ভিডিওটা দেখছো, মনে রেখো ইংরেজির ক্ষেত্রে সকল কৌশলের আগের কৌশল হচ্ছে ভোকাবুলারিকে কন্ট্রোলে নিয়ে আসা। তাহলে একটা প্যাসেজ পড়তে যে, একটা কম্প্রেনশন পড়তে যে, সেটা গভীরের অর্থটা তুমি বুঝতে পারবে, এবং ওই প্যাসেজ থেকে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন, তুমি ইজিলি আনসার দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা অবশ্যই ট্রাই করবে, কেমন? আমি সবগুলোরই বাংলা দিয়েছি। এই যে 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হলে সেটা কি? স্পেসিফিক ডিটেল কোয়েশ্চেন, মনে আছে? স্পেসিফিক ডিটেল কোয়েশ্চেনটা কীভাবে খুঁজে বের করতে হয়? দেখো, আমি বাংলা দিয়েছি, বাংলা বুঝতে পারছো, আবার প্রতিটা মানে অপশানের বাংলা দিয়েছি। সুতরাং বাংলা বের করে করে এভাবেও তুমি একটু সময় নিয়ে সঠিক আনসারটা বের করতে পারো।
তারপরে 3 নম্বর প্রশ্ন মানেই হচ্ছে ইনফারেন্স, মানে অনুমান নির্ভর। সো প্যাসেজ থেকে বাংলা, প্রতিটা অপশনের বাংলা নিজেরা অবশ্যই ট্রাই করবে। কেমন? আমি কিন্তু চাইলে উত্তর দিতে পারতাম, উত্তর আমি এখনও দিইনি। তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকে আনসারগুলো ট্রাই করবে। এই যে লাস্ট স্লাইড, 4 এবং 5 নাম্বার। 4 নাম্বারে কী বলতো? 4 নাম্বার হচ্ছে ভোকাবুলারি ইন কনটেক্সট। একটা ওয়ার্ড থাকবে প্যাসেজ থেকে, সেই ওয়ার্ড দ্বারা কী বোঝানো হয়েছে সেটা। শেষ লাইনে ইকুয়েটেবল শব্দের অর্থ কোনটি? কাছাকাছি। দেখো, প্রতিটা ওয়ার্ডের অর্থ যদি তুমি এভাবে আলাদা করতে পারো আর ইকুয়েটেবলের অর্থ যদি বোঝো, তাহলে আমার মনে হয় না এই আনসার তোমার কাছে কঠিন হবে। অ্যান্ড নাম্বার 5, দ্য অথার স্টোন। অথারের আসলে দৃষ্টিভঙ্গিটা কী? কত সুন্দর করে বাংলা আমি করে দিয়েছি। আশা করছি তোমরা নিজেরা আনসারটা ট্রাই করবে, আর অবশ্যই এভাবেই তোমরা পরীক্ষাতেও সেটা অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে আমরা ছিলাম প্যাসেজ বা কম্প্রেনশন থেকে এমসিকিউ উত্তর বের করার কৌশল এমন একটি ক্লাসে। আশা করি তোমরা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছ। তাহলে শেষ কথা, শেষ বার্তা যেটি, ইনশাআল্লাহ ইংলিশ মজার সঙ্গে থাকলে এভাবে করেই ইংরেজির প্রতিটা বিষয় তোমরা ভিডিও পেয়ে যাবে। যারা ভিডিওটা বা এই ক্লাসটা করলে প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে, কৃতজ্ঞতা স্বরূপ অ্যাটলিস্ট কমেন্টে একটা বার্তা দিয়ে যাবে। কারণ আমি বিশ্বাস করি ইংলিশ মজার সঙ্গে তুমি যে আছো, এটির প্রমাণ একটাই, সেটি হচ্ছে কমেন্টে একটা স্মৃতিচিহ্ন রেখে যাওয়া। আসলে লাইক বা সাবস্ক্রাইব, এটার থেকে বড় কথা কমেন্টে কিছু একটা লেখা। স্যার আমি আছি, আপনার জন্য দোয়া করি, ক্লাস করলাম, কোনো কিছু একটা লিখে যাও, যাতে করে তোমার আইডি, তোমার প্রোফাইলটা অ্যাটলিস্ট আমি চিনতে পারি। শেষ করছি আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ নতুন কোনো আয়োজনে, নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। যে ভালো শেষ নেই, সুখে থেকো। যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।